নমস্কার। আজকের এই ভিডিওটা বাকি ভিডিওগুলোর মতন যে আমরা বিভিন্ন সিএসসি বা অন্যান্য পরীক্ষার সংক্রান্ত বিষয়ে আলোচনা করে ঠিক সেরকম নয়, একটু অন্যরকম বিষয়। আপনারা থাম্বনেল দেখেও বুঝেছেন। আমাদের অনেক ছাত্রছাত্রী বারবার জিজ্ঞাসা করছিলেন, স্যার বর্তমান যে পরিস্থিতি, রাশিয়া এবং ইউক্রেন সমস্যা বা তাদের মধ্যে যে যুদ্ধ আজকে তৃতীয় দিনে চলছে, এই পরিপ্রেক্ষিতে তাদের বেশ কিছু প্রশ্ন ছিল এবং তারা অনেক কিছু জানতে চেয়েছিলেন। তাই যেহেতু এই প্ল্যাটফর্মটা অনেকগুলো জায়গাতে রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের এই বিষয়গুলো জেনে রাখা একান্ত প্রয়োজন, সেই কারণেই মনে হলো যে ক্লাসরুমের বাইরেও এই বিষয়টি নিয়ে আমার যেটা মনে হয়েছে বা আমার যেটা মনে হয় সেই বিষয়টা আলোচনা করলে অনেকের সঙ্গে ভিউটা শেয়ার করা সম্ভব হবে এবং আপনাদেরও যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী রয়েছেন বা বাকি যারাও রয়েছেন তারাও যদি কোনো ভিউ থাকে তাহলে আমরা একে অপরের সঙ্গে আদান প্রদান করে নিতে পারি। তাহলে আমাদের অনেকেরই হয়তো বিষয়গুলো জানা সহজ হবে। হয়তো সিএসসি ইন্টারভিউতে বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না, আবার যারা ইন্টারন্যাশনাল রিলেশন এর স্টুডেন্ট রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের, তাদের ক্ষেত্রে অসম্ভবও নয়, স্যাররা প্রশ্ন করতেই পারেন। যাই হোক, ভিডিওটি আমি শুরু করছি এই বিষয়ে ওপরে নিয়ে, যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ 3 দিন চলছে আজকে, সে বিষয় নিয়ে ভারতের চিন্তার কারণ কি হতে পারে বা ভারতের কেন চিন্তা রয়েছে এই যুদ্ধে। প্রথমত বলে রাখি যে ভৌগোলিক অবস্থানগতভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রাশিয়া এবং ইউক্রেনের যে সীমানা এবং ইউরোপ যে সীমানা, সেইখানে একটা জায়গায় কনফ্লিক্টের বিষয় রয়েছে। সবার প্রথম যে বিষয়টা, যে ইউক্রেন, আমরা প্রায় সকলেই জানি যে ইউক্রেন একটা সময় রাশিয়ার অংশই ছিল যখন সোভিয়েত রাশিয়া ছিল। পরবর্তী সময়ে সেটা বিভিন্ন কারণে ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার পেছনে আমরা সকলেই জানি যে ঠান্ডা লড়াইয়ের সেই সময় কথা। আমাদের সিলেবাস গ্র্যাজুয়েশনের লেভেলেও এখন ঠান্ডা যুদ্ধের পুরো অংশটা পড়ানো হয় এবং সাউথ ইস্ট এশিয়া বা বিভিন্ন কনফ্লিক্টের যে ইউনিটগুলো রয়েছে আমাদের মাস্টার্স বা পিজি লেভেলে, সেই সমস্ত জায়গায় আমরা ঠান্ডা যুদ্ধ নিয়ে পড়েছি এবং এই ইউক্রেন এবং রাশিয়ার এই জায়গাটা আরো বিশেষ করে আসবে এর পরবর্তী সময় আমাদের পড়াশোনাতে বা আলোচনাতে। যে এইখানে দেখা যায় যে ইউক্রেন অবশ্যই রাশিয়ার সঙ্গেই ছিল এবং পরবর্তী সময় তার আলাদা একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। স্বাধীন রাষ্ট্র তৈরি হলেও ইউক্রেনের যে বাসিন্দারা রয়েছেন তার বেশিরভাগ অংশই রুশ ভাষায় কথা বলেন এবং তারা অনেকেই রাশিয়ার পন্থী, অর্থাৎ রুশপন্থী যাদেরকে বলা হয়। তারপরে সেইখানে এর আগে অনেক রাষ্ট্রপ্রধান তৈরি হয়েছেন যারা রাশিয়া মনোনীতই বলা চলে, যাকে আমরা বলি যে রাশিয়ার সমর্থক রাষ্ট্রপ্রধানরাও তৈরি হয়েছেন এবং রাশিয়ার সঙ্গে তাদের বিভিন্ন সময় বিতর্কও দেখা দিয়েছে। এর ফলস্বরূপ রাশিয়ার কাছে বর্তমান সময়ের যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন ইউক্রেনে, তার সঙ্গেও যে রাশিয়ার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল এমনটা নয়। তার আগে যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তার সঙ্গে ভালো সম্পর্ক একটা ছিল। ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়া নিয়ে রাশিয়ার সঙ্গে মতবিরোধ, এর ফলে তাদের মধ্যে যে সম্পর্কের চির ধরে, সেই থেকেই এই একটা পজিশন তৈরি হয়। রাশিয়া ভৌগোলিকগতভাবে রাশিয়ার যে সমস্ত এলাকা, আমরা জানি রাশিয়া শীতপ্রবণ একটা এলাকা, যেখানে সমুদ্রের যে বাণিজ্য অর্থাৎ বন্দর, তার বেশিরভাগটাই বছর অনেকটা সময় বরফে থাকে। ইউক্রেন সংলগ্ন বেশ কিছু অংশ বা ইউক্রিমিয়া বলে আরেকটি ছোট রাষ্ট্র ছিল যেটা রাশিয়া কিছুদিন আগে দখল করে নিয়েছে বা তাদের সঙ্গে সংযুক্ত করে নিয়েছে। এই সমস্ত জায়গাগুলি যে বন্দর বা অবস্থান, ভৌগোলিক অবস্থান, তা রাশিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ইউক্রেন ন্যাটোর সঙ্গে যুক্ত এখনো পুরোপুরি হয়ে ওঠেনি, তারা প্রক্রিয়ায় চলছিল এবং তারা নিজেদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও যুক্ত করার একটা প্রবণতা তৈরি করছিল। রাশিয়ার কাছে এই জায়গাটা একটা থ্রেট, কারণ রাশিয়া বরাবর পশ্চিমী শক্তিদের অপোজিট হিসাবেই থেকেছে এবং এই পশ্চিমী দুনিয়ার অপোনেন্ট হিসাবে আমরা যদি দেখি 1947 সালের পরবর্তী সময় থেকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে রাশিয়ার অপোনেন্ট কিন্তু তারাই ছিলেন এবং তারা প্রতিনিয়ত চেষ্টা করেছেন রাশিয়াকে জব্দ করার বা রাশিয়া শক্তিকে কমিয়ে দেওয়ার। সেক্ষেত্রে ইউক্রেন যদি বা ইউক্রেনের মতন আশেপাশে আরো যে সমস্ত ছোট রাষ্ট্রগুলি রয়েছে তারা যদি ন্যাটোর সদস্যভুক্ত হয়ে যায়, তাহলে ন্যাটোর খুব সহজেই রাশিয়াকে চারিদিক থেকে ঘিরে ফেলবে এই একটা
ভীতির জায়গা রাশিয়ার কিন্তু রয়েছে, এবং সেই কারণে তাদের আরো ইউক্রেনের প্রতি আক্রমণ করার জায়গা। তারা ইউক্রেনের কাছে শর্তবিহীন আনুগত্য দাবি করে রাশিয়া, এবং সেই শর্তবিহীন আনুগত্য যখন না পাওয়া যায়, তার ফলস্বরূপ আজকের আমরা এই যে যুদ্ধটি দেখতে পাচ্ছি, এই যুদ্ধ। এইবার মনে হতে পারে আমরা আসি যে এই যুদ্ধের ফলস্বরূপ আমরা আরো কি কি পেয়ে উঠলাম এবং ভারতের চিন্তার কারণটা কি। প্রথমত, এই যুদ্ধ আমাদেরকে আবার প্রমাণ করে দিল যে সম্মিলিত জাতিপুঞ্জ নামে যে সংস্থাটাকে আমরা পুষে রেখেছি, আমরা বিভিন্ন দেশের টাকায় তাকে লালন পালন করছি, প্রতি বছর একদম জাঁকজমকপূর্ণ বিল্ডিং, সেখানে আমরা প্রতিনিধি পাঠাচ্ছি প্রতি বছর। যারা আমরা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, তারা যখন পড়েছি আমরা যে সম্মিলিত জাতিপুঞ্জ চালানোর জন্য প্রত্যেকটা দেশকে একটা টাকা দিতে হয়, সেই টাকা না দেওয়া থাকলে তার সদস্যপদ বাতিল হতে পারে। এখানে সব থেকে বেশি টাকা রাশিয়া, চীন এবং আমেরিকা, ইংল্যান্ড এরা দিয়ে থাকেন, এবং সেজন্য এখানে এদের কথার গুরুত্ব সব থেকে বেশি। এই রকমই একটা সম্মিলিত জাতিপুঞ্জ, যার কাজ ছিল বিশ্বের মধ্যে যুদ্ধের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা বা একটা সেফটি ভালভ হিসেবে কাজ করা, প্রতিনিয়ত বারবার দেখা যাচ্ছে যে তার ভূমিকা ক্ষুণ্ণ হয়েছে এবং সে আর কোনো কাজেরই নেই। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ কোনো যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে কিছু নেই। আমরা দেখেছি যে আমাদের যে মিডল ইস্ট আমরা যাকে বলি, সেইখানে গত দশক কি পরিমাণ সেখানে হিংসা হয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জর কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমেরিকা একের পর এক দেশ, ইরাক, তাদের মারণাস্ত্রের নাম করে তার উপরে আক্রমণ করে, ইরাক আজকে আমরা নাম শুনতেই পাইনি। ইরাক বলে একটা যে দেশ আছে, সেখানে এখন গৃহযুদ্ধের মতন পরিস্থিতি আমেরিকা সৃষ্টি করে সেখান থেকে চলে এসছেন। জাতিপুঞ্জ কোনো পদক্ষেপ করতে পারেনি। ঠিক সেইভাবেই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে যখন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান সম্মিলিত জাতিপুঞ্জের দিকে তাকিয়ে রয়েছেন, ন্যাটোর দিকে তাকিয়ে রয়েছেন, তখন তারা শুধু মৌখিক বাণী এবং কিছু নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাগুলো কোনোটাই ভবিষ্যতের কোনো কার্যকরী নয়। রাশিয়ার মতন একটা শক্তিশালী দেশ বা আমেরিকার মতন একটা শক্তিশালী দেশকে দু চারটা ইকোনমিক্যাল করিডোরে নিষেধাজ্ঞা জারি করে আটকে রাখা সম্ভব নয়। সেটা যারা একটু আলোচনা সচেতন বা বিষয়গুলোতে বোঝেন, তারা সকলেই বোঝেন এটা শুধুমাত্র হোয়াইট ওয়াশ। তার ফলস্বরূপ সম্মিলিত জাতিপুঞ্জের তরফ থেকে কোনো রকম ভাবেই রাশিয়ার ওপরে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না, বা রাশিয়াকে এখান থেকে আটকানোর কোনো ব্যবস্থা নেই, আটকানো যাচ্ছে না। তাহলে বাকি বিশ্বের যে দেশগুলো, ন্যাটো বা অন্যান্য আমেরিকা, এরা কেন কিছু করে উঠতে পারছে না? এরাও সমান দোষে দুষ্ট। এরাও সমান দোষে দুষ্ট এইরকমই যে আমেরিকাও ঠিক এইরকম ভাবেই বিভিন্ন দেশকে তাদের ঔপনিবেশিক, যে আমরা বর্তমানে যে নয়া ঔপনিবেশিকতাবাদ পড়ছি বা আমরা যে নয়া ঔপনিবেশিকতাবাদের মধ্যে দিয়ে চলছি 90-এর দশকের পর থেকে, সেই ঔপনিবেশিকতার আরো একটি রূপ হলো এইভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু দখল করে নিয়েছিল আমেরিকা। এই সরাসরি আমেরিকা অনেক জায়গাতে আক্রমণের সম্মুখীন হয়নি, কিন্তু তারা সেই শাসন ব্যবস্থাতে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন ধরনের চুক্তি সম্মিলিত জাতিপুঞ্জকে সামনে রেখে বা অন্যান্য সংস্থাকে সামনে রেখে আমরা জানি তারা তৈরি করেছে। সিটিবিটি, পিটিবিটি, এরকম প্রচুর চুক্তি রয়েছে, যে সমস্ত জায়গাগুলির মধ্যে দিয়ে আমরাই শুধু পরমাণু বোমা তৈরি করতে পারবো, আপনারা অন্যান্য দেশ পারবে না। মিসাইল নিয়ে বিভিন্ন ধরনের গাইডলাইন, মিসাইল তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা নিষেধ ছোট রাষ্ট্রের উপরে আমেরিকা কিন্তু এইভাবে তৈরি করে রেখে তাদেরকে নিয়ন্ত্রণ, তাদের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে। ঠিক যুদ্ধের ক্ষেত্রে পরবর্তীতে তারা আসে। রাশিয়া এক্ষেত্রেও সমান ভূমিকা গ্রহণ করলেও বেশ কিছু ক্ষেত্রে রাশিয়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে, ফলে আমেরিকাও সমান দোষে দুষ্ট, এবং সেই কারণে তাদের পক্ষেও বা আমেরিকার রাষ্ট্রপ্রধান জো বাইডেনের ক্ষেত্রেও কিন্তু সরাসরি রাশিয়ার সঙ্গে আক্রমণ করা সম্ভব নয় বা রাশিয়ার অপোনেন্টে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়। তার আর একটা বড় কারণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি গোটা বিশ্বের যা দাঁড়িয়ে রয়েছে, সেইখান থেকে কোনো দেশই চান না যে যেচে পড়ে গিয়ে একটা ছোট দেশের জন্য নিজের যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি রয়েছে সেই জায়গায় গিয়ে দাঁড়ানোর। আপনারা সকলেই যদি জানেন যে এই রাশিয়ার যুদ্ধের ফলস্বরূপ আমাদের আশেপাশে কি পরিমাণ যে
দাম বৃদ্ধি, বিভিন্ন জিনিসের তেলের দাম বৃদ্ধি, সোনার দাম বৃদ্ধি, বাজারের শেয়ার মার্কেটের ধস প্রভৃতি অলরেডি শুরু হয়ে গেছে এবং এগুলো ভবিষ্যতে নিয়ে গিয়ে আমাদেরকে একটা বড় ধাক্কার মুখে দাঁড় করাবে। সেই কারণে অনেক রাষ্ট্রপ্রধানরাই চাইছেন না এখানে গিয়ে দাঁড়াতে। এইবার আসি ভারতের মূল চিন্তার কারণের জায়গাটাতে। রাশিয়ার এই যে আক্রমণ বা এই যে আগ্রাসী মনোভাব, এই মনোভাবে সব থেকে কেউ যদি উৎফুল্লিত উৎসাহিত হয়ে থাকে, তার নাম বা সেই দেশের নাম হলো চীন। আপনারা যারা খবর দেখেন বা আমাদের ছাত্ররা যারা খবরের সঙ্গে যুক্ত, তারা জানবে যে চীন কিন্তু খুব সহজেই রাশিয়াকে সমর্থন করেছে বা সমর্থন করা তাদের পক্ষেই সহজ, এবং সমর্থন তারা করবে এই পুরো বিষয়টাকে। এবং এই সমর্থনের মধ্যে দিয়ে চীন তার যে অখণ্ড চীনের স্বপ্ন তা পূরণের পথ তারা অগ্রসর হবে। এবং চীনের রাষ্ট্রদূত অলরেডি কিন্তু সে বিষয়ে কথা বলেছেন, আপনারা অনেকে টিভিতে দেখে থাকতে পারেন, যে সেখানে তিনি কিন্তু অলরেডি বলে রেখেছেন যে আমরা অখণ্ড চীন গঠন করব। এই অখণ্ড চীন মানে তারা অনেকদিন আগে তিব্বতকে দখল করে রেখেছেন, হংকং আরো বেশ কিছু জায়গা নিয়ে চীনের সঙ্গে প্রতিনিয়ত প্রবলেম চলছে। চীনের খবর যেহেতু বাইরে খুব কম আসে, কিন্তু তবুও যেটুকু খবর আসে সেখানে কিন্তু দেখা যায় চীন তার আশেপাশে ছোট ছোট বিভিন্ন দ্বীপ গুলো, বিভিন্ন ছোট ছোট যে অংশগুলো ছিল তাকে অলরেডি তার মধ্যে নিয়ে এসে, এবং তারা মনে করেন যে এই অংশগুলো চীনের অংশ, তার জন্য তারা সেখানে অধিকার করে নিয়েছেন। এবার চীন এই অংশগুলোর মধ্যে তারা অরুণাচল প্রদেশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশকে নিজেদের অংশ বলে দাবি করে। এবং আপনারা জানেন যে আমাদের চীন বর্ডারে প্রতিনিয়ত সেনা এবং চীনা সেনার মধ্যে সংঘর্ষ, কিছুদিন আগে ব্যাপক সংঘর্ষে আমাদের সৈন্যবাহিনী শহীদ হন। এই যে একটা টেনশন পরিস্থিতি, এই পরিস্থিতিতে চীনের পক্ষে একটা পথ খুলে যাচ্ছে যে তার যে আগ্রাসী মনোভাব ছিল সেই মনোভাবকে আরো অগ্রসর করে নিয়ে যাওয়া। এবং এটা কিন্তু ভারতের জন্য একটা থ্রেট, কারণ চীন তখন মনে করবেন বা চীনও চেষ্টা করবেন ধীরে ধীরে বিভিন্ন জায়গাগুলোকে অ্যাকোয়ার করে নেওয়ার। এবং এই যে বর্তমান রাশিয়ার পরিস্থিতি, যেখানে বিশ্বের শক্তিধর দেশগুলি তারা রাশিয়াকে সেইভাবে নিষেধ করতে পারছে না বা তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে পারছে না, ঠিক সেইভাবে কিন্তু চীনের বিরুদ্ধেও তারা দাঁড়াতে পারবেন না। এক নম্বর, চীন হলো সম্মিলিত জাতিপুঞ্জ নামক যে আমাদের একটা সেফটি ভালভ রয়েছে যার কোনো কাজ নেই, তার নিরাপত্তা পরিষদের প্রধান সদস্য, যা নিরাপত্তা পরিষদের মধ্যে, যেখানে নিরাপত্তা পরিষদ শুধুমাত্র ছোট এবং দুর্বল দেশগুলোর উপরেই তাদের খবরদারি করতে পারে, বৃহত্তর দেশগুলির ক্ষেত্রে তাদের কোনো মাথা ব্যথা নেই বা তারা কোনো কিছু করতে পারেনি, তার একজন স্থায়ী সদস্য। এবং এই স্থায়ী সদস্য হওয়ার ফলে, এবং আপনারা সকলেই ভেটো ক্ষমতা সম্পর্কে যারা জানেন, যে সেই স্থায়ী সদস্যদের যে ভোটে যদি কোনো একজন সদস্য না সূচক ভোট দেন তাহলে সেই প্রস্তাব পাশ হয় না। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের যে ভোট, সেই ভোটে চীন যেহেতু সদস্য, সেখানে যদি আমি ধরেই নিই তর্কের খাতিরে বাকি সমস্ত রাষ্ট্র ভারতের পক্ষে এসে দাঁড়ায়, চীন যেহেতু ভেটো ক্ষমতায় না সূচক ভেটোই দেবে, তাহলে নিরাপত্তা পরিষদের কোনো রকম কোনো কিছু করা সম্ভব হবে না। তার ফলে ভারতের এখানে কিন্তু একটা সিকিউরিটি থ্রেট তৈরি হবে। ইউক্রেন জয় রাশিয়ার, এই বা রাশিয়ার যে ইউক্রেনের উপরে আক্রমণ, এই পদক্ষেপের মধ্যে দিয়ে। এছাড়া আমরা চীনের যে মনোভাব আমরা দেখে এসেছি, তখন অরুণাচল প্রদেশ পরবর্তী সময়ে ধীরে ধীরে এই চাহিদা ভারতবর্ষের অনেকটা অংশকে আরো গ্রাস করে ফেলবে এবং ভারতের পক্ষে একটা সিকিউরিটি থ্রেট হবে। আমরা সকলেই জানি আকসাই চীন অংশ দিয়ে, যে আমাদের হিমালয় কাশ্মীরের পাশ দিয়ে গিয়ে বালুচিস্তান এবং পাকিস্তানের যে সংলগ্ন আমাদের অ্যাকচুয়ালি ম্যাপের ওপরের অংশটা, এই অংশে চীন অলরেডি রাস্তা তৈরি করে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগের একটা ব্যবস্থা চলছে। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা সংযোগস্থল, এবং পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক পরিস্থিতি আমাদের অনেকেরই জানা, যে সেখানে কি সরকার শুধুমাত্র চলছে নামকে বাঁচতে, সেখানে সরকারের সেই পরিচালনা সংক্রান্ত বা পাকিস্তান অর্থনৈতিক ব্যবস্থা কিরকম অবস্থা, সেখানে ধীরে ধীরে চীন পাকিস্তানের সেই অংশটিকে যখন ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলছেন, পরবর্তী সময় চীনের সুবিধা হবে ভারতকে দুদিক থেকে, বা আমি যদি বলি যে তিন দিক থেকে একদম আমব্রেলার মতন করে ভারতকে ঘিরে ধরে ভারতকে চাপ দেওয়া। এবার একই সঙ্গে দুটো তিনটে ফ্রন্টে যদি যুদ্ধর পরিস্থিতি ঘোষণা করে দেওয়া হয়, তাহলে ভারতের পক্ষে
অনেক শক্তি থাকা সত্ত্বেও ভারতের পক্ষে সেই যুদ্ধে নামা বা যুদ্ধ পরিস্থিতিতে ফেস করা অনেকটা কঠিন হয়ে যাবে, কারণ যুদ্ধ মানেই অনেক প্রাণহানি, অনেক ধ্বংস, অর্থনীতির অনেক ক্ষতি। তার ফলে ভারতের সেই জায়গাটাতে একটা থ্রেট এসে দাঁড়াচ্ছে। এবং আমরা যে সম্মিলিত জাতিপুঞ্জের কথা বলছি বা ইউএন এর কথা বলছি, তাদের পক্ষেও কোনো কিছু করা সম্ভব হবে না। কয়েকদিনের মধ্যে আমরা বেশ কিছু জানতে পারছি যে ভারত ভোট দিচ্ছে না। ইউএন এর সিকিউরিটি কাউন্সিলে ভারত বর্তমানে সভাপতির আসনে রয়েছে এবং ভারত ভোটদান থেকে বিরত থাকছে সেই জায়গাগুলোতে। কিন্তু এই ভোটদান থেকে বিরত থাকা না থাকা ভারতের চিন্তার ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা প্রভাব করবে না, বরঞ্চ রাশিয়ার যে এই আগ্রাসী মনোভাব চীনকে যেভাবে উৎসাহিত করবে, তা ভবিষ্যতে ভারতের সিকিউরিটির জন্য বা ভারতের যে লক্ষ্য, সেই অখণ্ড ভারতের লক্ষ্যে ক্ষেত্রে একটা বিপদ সংকেত নিয়ে আসছে। রাশিয়া এই মুহূর্তে যদি তাদের এই সমস্ত কর্মকাণ্ডে থেকে পিছু না হটে বা একটা স্থিতাবস্থায় না আসে, তাহলে ভবিষ্যৎ আরো খারাপ হতে চলেছে। ইউক্রেন একটা ছোট দেশ, হয়তো তারা 2-3 দিন অলরেডি হয়েছে, 5 দিন বা 7 দিন অবধি তারা হয়তো ফাইট করবেন। পরবর্তী সময় তাদেরকে সারেন্ডার করতেই হবে, কারণ সেই অংশের একটা বৃহৎ অংশের মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চান সেখানকার, এবং রাশিয়ার বংশভূত বা রাশিয়ার যে জাতীয়তাবাদ, রাশিয়া জাতির সঙ্গে সম্পৃক্ত অনেক মানুষ রয়েছেন। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখব দুটো বিপরীত মেরুর, যেখানে ভারতের চীনের সঙ্গে কিন্তু এরকম কোনো চীনের জাতীয়তাবাদের সমর্থনকারী কোনো মানুষ ভারতবর্ষে নেই। তার ফলস্বরূপ বা কেউ চীনের সঙ্গে যুক্ত হতে চান এরকম মানুষ কেন। তার ফলে যদি যুদ্ধ হয়, তাহলে সেই যুদ্ধ অনেক রক্তাক্ষয়ী এবং অনেক ক্ষতি সাধন করে নিয়ে আসবে উভয় দেশের জন্য। এবং শুধু উভয় দেশ না, সেটি আমাদের যে এশিয়া, যে আমরা যে এশিয়ার বিলং করি, আমাদের এশিয়া মহাদেশে স্থিতাবস্থা এবং শান্তি অবস্থায় একটা বিঘাত বা ব্যাঘাত ঘটাবে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ বোধহয় থাকবে না। এই মোটামুটি ছিল আমার এই বিষয় নিয়ে একটা আমার ভিউ পয়েন্ট। এ বিষয়ে আপনাদের কোনো কারেকশন বা কোনো জায়গায় মতামত থাকলে অবশ্যই জানাবেন। তাহলে একে অপরের পরামর্শ বা একে অপরের সঙ্গে ইনফরমেশন শেয়ার হবে। এবং আমাদের এই চ্যানেলে ইন্টারন্যাশনাল রিলেশনের অনেক ছাত্রছাত্রীরা রয়েছেন যারা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে গবেষণা করছেন বা পড়াশোনা করছেন। তাদের কাছ থেকে বেশ কিছু কমেন্ট পেলে আরো ভালো লাগবে, আরো এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করলে আরো নিজেকে সমৃদ্ধ করা সম্ভব হবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সকলেই ভালো থাকুন এবং অন্যান্য ভিডিও যেমন ইনফরমেশন পেলে আমি দিচ্ছি সেরকম দিতে থাকবো। সকলেই ভালো থাকুন। নমস্কার।